নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ধানশ্রী। কিন্তু মকবুলের জন্যে মিথ্যে দুঃখ করে কি হবে সুধাকরের? তার নিজের কথায় কিসে ভাববার সুযোগ পেয়েছে এ পর্যন্ত? ওপরে আকাশ, নিচে গাং, মাঝখানে ডিঙি। সুধাকরের জীবনে এছাড়া কোথায় কি আছে আর? ঘর আছে, সে ঘরে থাকে তার বুড়ি পিসি, সেই চারদিকে আগলে রাখে। যক্ষের মতো পাহারা দেয় কয়েকটা সুপুরি গাছ। রাত্রে কান পেতে থাকে পুকুরের দিকে। মাছেরই দেশ, তবু লোকের স্বভাব যাবে কোথায়? চুরি করতে না পারলে পেটের ভাত যাদের হজম হয় না, রাত বিরেতে তারা আসে। ঝপাং করে জাল ফেলে পুকুরে। মোচা চিংড়ি, পোনা মাছ, কাঁকড়া যা পায় তাই নিয়েই পালায়। পুকুর ভর্তি কলের কাঁটা ফেলেও নিস্তার নেই তাদের হাত থেকে। তাই বুড়ি সারা রাতে কান খাড়া করে থাকে। জলে একটা গোসাপ পড়লেও হুড়মুড় করে ছুটে যায় ঠেঙা নিয়ে। আর সারা রাত পরে কফলের মন্ত্র। কফল কফল, চোরের রাত্রির নিষ্ফল। সাপা চোরা বাগা, না বাড়াইয়ে পাও, যদ্দূরে যায় কফলের রাও। কিন্তু কপ্পলকে পাহারা দেওয়ার দরকার হয় না, বুড়ি একাই যথেষ্ট। একদিন চটে যায় সুধাকরের উপর। প্রাণ খুলে গাল দিতে শুরু করে। বিয়ে করবে না, সংসার করবে না, রাত দিন নৌকা আর নৌকা। আমারই বে এমন কোন দায়টা ঠেকেছে সংসার আগলে থাকার? আমারও শ্বশুর বাড়ি আছে, ঘর দূর আছে, একদিন চলে যাব সেখানেই। শুনে সুধাকরের হাসি পায়। যাও না, সেখানেই যাও। যাবই তো, ভয় করি নাকি তোকে? আমাকে ভয় করবে কেন খামোকা? কিন্তু আমি বলছিলাম, কে আছে তোমার শ্বশুর বাড়িতে? সব তো কবে মরে হেজে শেষ হয়ে গেছে। গিয়ে দেখো, ভিটের উপর এখন শেয়াল চড়ে বেড়াচ্ছে, ডিম পাড়ছে গোক্রু সাপে। তা হোক, তবু এই অলক্ষ্যের সংসারের চাইতে সেই জঙ্গলেই আমার ঢের ভালো। সুধাকর জানে বুড়ি কোনো দিন যাবে না, সে প্রশ্ন উঠেও না। তবু মধ্যে মধ্যে তারও কি মনে হয় না এ তার অলক্ষ্মীর সংসার? বউ আসবে, ধানের পালা সাজাবে, চিড়ে কুটবে ঢেকিতে, শাঁখ বাজাবে সন্ধেবেলায়, বাড়ি ফিরলে মুখ ধোয়ার জলের ঘটি আর গামছা এগিয়ে দেবে। আর যখন রাত হবে তখন এই ভাঙা ঘরকে মনে হবে যেন শায়েস্তাবাদের নবাব বাড়ি। খড়ের উপরে ছেঁড়া কাতার বিছানায় নেবে আসবে স্বর্গ। একটা রাত শেষ হয়ে যাবে এক পলকে। সুপুরি বনের মাথার উপর থেকে এক ডুবে চাঁদটা নদীর ওপারে গিয়ে ভেসে উঠবে। কিন্তু সে আর হয় না। সুর কেটে গেছে, মকবুলের মতো নয়। তার কারণ অন্য। 24 বছরের সুধাকর 6 বছর পেছনে ফিরে থাকালো। মুরাদপুরের সওয়ারি নামিয়ে ভাটার টানে নৌকাটা ভাসিয়ে দিয়ে আচ্ছন্ন চোখ মেলে তাকালো সুধাকর। 6 বছর আগেকার সুধাকর। 18 বছর বয়স তখন। বুকের মধ্যে টকবক করে ওঠে। সব সময়ে নিজেকে আশ্চর্য শক্তিমান মনে হয় ইচ্ছে করলে এখন সে লড়তে পারে ডোরাদার বাঘের সঙ্গে। তুফানের মুখে সাঁতার দিতে পারে কালাবদরের জলে। মানুষ খেকো কুমিরের মুখ দুহাতে ধরে ছিঁড়ে আলাদা করে দিতে পারে। সেই 18 বছর বয়স, যখন মেয়েদের দিকে তাকালে মন একটা নতুন অর্থে গুঞ্জন করে ওঠে। তাদের চলার ছন্দে রক্তের ভেতর কী যেন ঝিনঝিন করে বাজতে থাকে। সেই সময় 22 খেলা হচ্ছিল রায়মহলে। বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের দিন। গাঁয়ের বাইচের নৌকায় সুধাকরও এসেছিল। নামকরা বাইচের দল তাদের। এর আগে অনেকবার তারা বাইচ জিতেছে। 5-5 টাকা করে বকশিস পেয়েছে প্রত্যেক দাঁড়ি, পেয়েছে একখানা করে কাপড়। বড় রায়কর্তা বলেছেন টাকা তো দেবেনি, তাছাড়া একটা করে রূপোর মেডেলও দেওয়া হবে সকলকে। তাই জোর পাল্লা হবে এবার। হলো, সে কি উত্তেজনা! দুপার থেকে ঢাক বাজছে। নদীতে নৌকায় নৌকায় উঠছে ঢাকের আওয়াজ। ধূপধুনোর সঙ্গে যেন ঘন কুয়াশা জমেছে নদীর উপরে। হুস হুস করে সাপের মতন আকাশে ছড়িয়ে পড়ছে উড়ন তুবড়ি। দ্বারের তালে তালে হালের মাঝে দমাদম পা ঠুকছে গলুইয়ের উপর। দুখানা নৌকা পাশাপাশি চলেছে সমানে সমানে। বাকিগুলো হাল ছেড়ে দিয়েছে, পিছিয়ে পড়েছে তারা। সুধাকরদের নৌকার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে রায়মহল বাজারের নৌকা। হঠাৎ রায়মহলের নৌকা একটা ঝাঁকুনি দিয়ে অনেকখানি সরে এলো এদিকে। ধাক্কা লাগলো সুধাকরদের নৌকার গলুইয়ে।
সঙ্গে সঙ্গে ওদের নৌকা প্রায় 3 হাত পিছিয়ে সরে গেল। এটা বেআইনি, মারাত্মক অপরাধ। এই অপরাধে বাইচের নৌকায় খুনোখুনি হয়ে যায়। এর আগে হয়ে গেছে অনেকবার। মার শালাদের! বিশাল বাবরি দুলিয়ে পা ঠুকলো হালের মাঝি। গোয়ার ধরন, গায়ে অসুরের মতো শক্তি, তার ওপর মদ খেয়ে এসেছে লোকটা। বলেই ফস করে গলুইয়ের তলা থেকে একখানা রামদা বের করে ঘোরাতে লাগলো মাথার উপর। পৈশাচিক গলা চিৎকার করে উঠল, মার শালাদের! নদীর দুধার থেকে লোকে হৈ হৈ করে উঠল, কিন্তু অবস্থা তখন আয়ত্তের বাইরে চলে গেছে। মার মার শব্দে দু নৌকাতেই দাঁড়িয়ে উঠল 48 জন লোক। বেরুলো রামদা, বেরুলো সরকি, বেরুলো টেটা। তারপর সুধাকর একটা বল্লম ছুঁড়ে দিলে রায়মহলের নৌকায়। কারো গায়ে লাগলো না। একটা লোকের কানের পাশ দিয়ে সোজা গিয়ে পড়ল নদীর জলে। সঙ্গে সঙ্গে একটা টেটা এসে সুধাকরের হাঁটুতে বিঁধল শতমুখী ফলায়। অসহ্য যন্ত্রণায় টলে উঠল সুধাকর, ঝপ করে পড়ে গেল নদীতে। সেই অবস্থাতেই টেটাটাকে পা থেকে খুলে নৌকায় উঠবার চেষ্টা করল সুধাকর, কিন্তু তাকে পেছনে ফেলে নৌকা অনেকখানি এগিয়ে গেছে তখন। আর তার উপরে লক্ষ্য ছিল ও নৌকার। মাথা তুলতে ঝপাং করে একটা বল্লম একেবারে সামনে এসে পড়ল। নদীর উপর তখন অন্ধকার নামছে, কালো হয়ে গেছে জল, আবছা আবছা দেখাচ্ছে সমস্ত। কয়েকটা ভেসে যাওয়া কচুরিপানার সঙ্গে আত্মগোপন করে সাঁতরে চলল সুধাকর পারে উঠতে পারলে হয়। কিন্তু শরীরে আর বইছে না, ডান পাটা ক্রমশ অবশ হয়ে আসছে। শতমুখী ক্ষতে নোনতা জল লেগে একটা দুর্বিষহ যন্ত্রণার চমক বইছে। সুধাকর বুঝতে পারছিল আর বেশিক্ষণ এভাবে চলবে না। তার 18 বছরের লোহায় গড়া শরীরেও এই মুহূর্তে ভাঙন ধরেছে। বড় বেশি দপদপ করছে হৃৎপিণ্ড। হয়তো হয়তো মুহূর্তের মধ্যে সুধাকর অনুভব করতে পারল সে নিঃশেষিত হয়ে আসছে। মৃত্যু এসে ছায়ার মতো নামছে তার মাথার উপরে। আর 1 মিনিট কিংবা 2 মিনিট কিংবা হয়তো আরও কম, তার মধ্যে সে তলিয়ে যাবে জলের মধ্যে। যে জলটা একসময় পাখির পাখার মতো তাকে ভাসিয়ে নিয়ে যেত, সেই জলই এখন 1 মণ ওজনের একটা গুরুভার বোঝার মতো তাকে আকর্ষণ করছে নিচের দিকে। শুধু তাই নয়, এই অঞ্চলের জলের সঙ্গে পরিচিত সুধাকর স্পষ্ট একটা অভ্যস্ত শব্দ শুনল পেছনে। ছলাৎ করে একটা আওয়াজ, আরও একটা। তারপরে মুখ ফিরিয়ে চকিতের জন্য সুধাকর দেখতে পেল একটা প্রকাণ্ড রাঘব বোয়ালের মতো বিরাট উজ্জ্বল মাছ ক্রমাগত জলের উপর লাফিয়ে উঠছে। কামট! রক্তের গন্ধ পেয়েছে। একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো সুধাকরের গলা দিয়ে, কিন্তু কেউ শুনতে পেল না, শোনবার উপায়ও নেই। বাইরের নৌকায় তখনও মারামারি চলছে। দুধার থেকে সমান কোলাহল উঠছে আকাশ ফাটিয়ে। তার মধ্যে নদীর কালো জলে কোথায় মৃত্যুর মধ্যে হারিয়ে যাচ্ছে সুধাকর, কে তার খবর রাখে? ছলাৎ করে শব্দটা আরও কাছে। কামড়টা এবার অনেক কাছে এসে পড়েছে। পালাবার উপায় নেই। রক্তের গন্ধ অনিবার্যভাবে আকর্ষণ করে আনছে তাকে। সুধাকর চোখ বুঝল, সব অন্ধকার হয়ে যাচ্ছে। উড়ন তুবড়ির ফুলজুরিগুলো শেষবারের জন্যে চোখের সামনে ঝুরঝুর করে ঝরে পড়ল। সেই তখন একটা কি তাকে আঁকড়ে ধরল, কিন্তু সে কামটের দাঁত নয়, মানুষের হাত। তারপর সুধাকর যখন চোখ মেলল, তখন সে রায়মহলের ছোট কর্তার বজরায়ে। নেশায় বুধ হয়ে আছেন ছোট কর্তা, ব্যাপরোয়া মেজাজের লোক। নেশায় সাক্ষাৎ বৃহস্পতি। চরিত্রে গুণের ঘাট নেই। পাড়ার ঝি বউ সন্ত্রস্ত থাকে তার ভয়ে। বিয়ে একটা করেছিলেন, কিন্তু স্ত্রী 6 মাসের বেশি টিকতে পারেননি। শোনা যায় আফিং খেয়েছিলেন। ডাক্তার কবিরাজে তাকে বাঁচালো, কিন্তু ছোট কর্তার সংসারে তিনি আর রইলেন না। কিছুদিন পরে বাপের বাড়ির লোক এসে ছোট গিন্নিকে উদ্ধার করে নিয়ে গেল। আর ফিরে আসেননি তারপরে। কিন্তু ছোট কর্তা নিরঙ্কুশ সেই থেকে। রেসের মরশুমে কলকাতা যান, মাস কয়েক থাকেন, তারপরে আবার গ্রাম। দিন দুপুরে পরে থাকেন মদে চুর হয়ে। নিজের রক্ষিতা নিয়ে বেড়াতে বেরোন খোলা নৌকায়। আজও বিজয়ার দিনে বেরিয়েছিলেন রং ছড়িয়েই। তারই বজরার মাঝিরা তুলে এনেছে সুধাকরকে। চোখ মেলতে সুধাকর দেখল গোলগাল ফর্সা একটি মুখ, পানের রসে রাঙানো টুকটুকে ঠোঁট, পরনে নীলাম্বরী শাড়ি, হাতে সোনার চুরির ঝলক। একটু ভালো আছো এখন? কথা তো নয়, যেন গানের সুর। বজরার ভেতরে ঘেঁষের আলো জ্বলছে।
সেই আলো যেন মায়াপুরীর মতো মনে হলো সমস্ত। পায়ের পাতায় টেটার অসহ্য যন্ত্রণা ভুলে গেল সুধাকর। তাকিয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে। একটা গম্ভীর গমগমে গলা এলো এবার। লোকটাকে এখন নামিয়ে দাও ডাঙায়, বাড়ি চলে যাক। সে ফর্সা সুন্দর মুখখানা ভরে উঠল করুণায়। দুটি কালো চোখ চকচক করে উঠল। না, দাঙ্গার পরে পুলিশে সব খুঁজে বেড়াচ্ছে, ওকে পেলে এক্ষুনি নিয়ে যাবে থানায়। তাহলে কি করা যায়? আবার সে গম্ভীর জড়ানো গলাটা শুনতে পাওয়া গেল। কি করতে চাও একে নিয়ে? সুধাকর তাকিয়ে দেখল। প্রকাণ্ড মুখ, কালিপোড়া কোটরের ভেতরে রাঙা টকটকে চোখ। ছোট বাবু। সুন্দর মানুষটি বললে, আজ আমাদের ওখানে নিয়ে চলো। কি বলছো তুমি? একটা দাঙ্গার আসামিকে নিয়ে? সে আমি বুঝবো, তোমায় ভাবতে হবে না। সেই মিষ্টি মুখের কথা, কিন্তু কথা নয়, আদেশ। ছোট কর্তা বললেন। বেশ, তাই হবে। তারপরের অভিজ্ঞতা কি করে বলবে সুধাকর? সে যেন স্বপ্নের ঘুরে পরীর দেশের আশ্চর্য কাহিনী। বাইচের নৌকা থেকে রূপকথার রংমহলে। সুধাকর আবার কখন যে আচ্ছন্ন হয়ে গিয়েছিল কে জানে। যখন ঘোর ভাঙল, তখন পিঠের নিচে দুধের মতো নরম বিছানা, সামনে ছোট টেবিলে একটা কাঁচের গ্লাস ভর্তি গরম দুধ, আর আর সে স্বপ্নময়ী মেয়েটি একটা চেয়ারে তারই মুখোমুখি বসে আছে। আবার সে গানের সুর শোনা গেল। নাও, এই দুধ খাও। সুধাকর চোখ কসলালো। ব্যাপারটা এখনো বাস্তব বলে মনে হচ্ছে না তার। উঠে বসো, খেয়ে নাও দুধটা। আদেশ। সুধাকরকে উঠে বসতে হলো। পরনে ভিজে কাপড়টা নেই। একখানা মসৃণ দুটি কে যেন জড়িয়ে দিয়েছে। পায়ে যেখানে টেটার ঘা লেগেছিল সেখানে একটা পুরু ব্যান্ডেজ। যন্ত্রণা আছে, তবু 18 বছরের শরীরটা আবার শক্তি আর লঘুতায় ভরে উঠেছে। দেখুন, এবার আমি যাই। এখনই যাবে কোথায়? আজ রাতে বিশ্রাম করো এখানে। তোমার কোনো ভয় নেই, এ বাড়িতে পুলিশ আসবে না। দেখুন আপনারা আমাকে। মেয়েটি ভঙ্গি করলে। বিহবলতার নেশা লাগলো সুধাকরের। মেয়েটি বললে, আমাকে অত আপনি আপনি করছো কেন? আমি এ বাড়ির গিন্নি নই। তাহলে আপনি? আমি কে পরে বলছি। তোমার নাম কি? আমার নাম সুধাকর। সুধাকর? বেশ নাম। মেয়েটি মনে মনে যেন আওড়ে নিলে একবার। কি জাত? বলতে গিয়ে একটা ঢোক গিলল সুধাকর। এই ঘর, দুধের ফেনার মতো নরম বিছানা, সামনে বিচিত্র চেহারার ওই ঝাল লণ্ঠনের আলো, আর এই আশ্চর্য মোহময় মেয়েটি। এখানে নিজের পরিচয় আরও একটু বুক ফুলিয়ে বলতে পারলে হতো। ভালো হতো আরও গর্বের সঙ্গে বলতে পারলে। কিন্তু কুকড়ে গিয়ে সুধাকর বললে, আমরা জাতে জেলে। আমি কাপালির মেয়ে, রাধা আমার নাম। কাপালির মেয়ে? চৌকিতে বিস্ময় চলকে পড়ল সুধাকরের চোখ থেকে। তাহলে? তারপরে লোকশ্রুতিতে শোনা ছোটবাবুর কাহিনী মনে পড়ে গেল সুধাকরের। ছোটকর্তা অত্যন্ত দুশ্চরিত্র লোক। নিজের স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, রক্ষিতা নিয়ে থাকে। সুধাকর শিউরে উঠল একবার। রক্ষিতা? জেলের ছেলে সুধাকরেরও সর্বাঙ্গে একটা ঘৃণার ঢেউ বয়ে চলে গেল। একবার মনে হলো, কিন্তু পরক্ষণে রাধার দিকে চোখ তুলে চেয়ে দেখল সে। কাকে ঘৃণা করবে সে? কাকে ভাববে রক্ষিতা? বয়সে তারই সমান হবে মেয়েটি। রূপ আর যৌবন ফেটে পড়ছে পাকা ডালিমের মতো। কাপালির ঘরে এমন মেয়ে কোথা থেকে জন্মায়? কি করে বা জন্মায়? রাধা বললে, কাজে বুঝতে পারছো আমার কাছে তোমার লজ্জার কিছু নেই। আমাকে আপনি আজ্ঞেও করতে হবে না। এখন এই দুধটা খেয়ে নাও। এবার আর দুধের গ্লাস তুলে নিতে আপত্তি রইল না কোথাও। একটা তীব্র চিৎকার। সুধাকরের ঘোর ভেঙে গেলে। ক্ষিপ্র হাতে নৌকাকে সামলে নিলে সে। খালের বাঁক ঘুরে আর একখানা নৌকা যে আসছিল, তার সঙ্গে সংঘর্ষ ঘটে গেছে। ছইয়ের বাতাগুলো কটকট করে উঠল। ও নৌকা থেকে একটা লগি ঝপাস করে পড়ে গেল জলের ভেতরে। এই মাঝির পো, চোখ তাকে কোন দিকে? নৌকা বাইতে শেখনে এখনো? বিপরীতমুখী নৌকা থেকে ধমক এলো। লজ্জিত সুধাকর জবাব দিল না। বেলা 3 প্রহর। আরও দুটো বাঁক সামনে। রোদের রং হলদে হয়ে আসছে। সুধাকরের মন ফিরে এসেছে বাস্তবের সীমায়। চোখে পড়ল পাশে একটা মস্ত কচুরি দামের ভেতরে কুচো চিংড়ি লাফাচ্ছে। সুধাকর জুপ করে লগিটা পুঁতে ফেলল। তারপর কচুরির ঝাঁকটাকে টেনে তুলল নৌকার ওপর।
অনুমান নির্ভুল। প্রায় আধপো কুচো চিংড়ি আর গোটা কয়েক ডারকিনা মাছ ছোটাং ছোটাং করে লাফাতে লাগলো চারিদিকে। নে জোয়ান, খা, তোর খিদে পেয়েছে নিশ্চয়ই। জোয়ানকে নিমন্ত্রণ করবার দরকার ছিল না। যেমন করে ছোট মেয়ে পুলে এক একটা করে মুড়ি কুড়িয়ে খায়, তেমনিভাবে সে মাছগুলোর সদ্গতিতে লেগে গেল। আবার নৌকা ছাড়ল সুধাকর। মকবুল, রোকেয়া, কিন্তু সে নিজেও তো কিছুতেই তো ভোলা যাচ্ছে না রাধাকে। বারে বারে মনে পড়ছে, একটা দুঃসহ যন্ত্রণায় মনে পড়ে যাচ্ছে। সুধাকর ঠোঁট কামড়ে ধরল। সেই রাত, সে তো শেষ রাত নয়। 18 বছরের সুধাকরকে রাধা বলেছিল আবার, কিন্তু এখানে কোনো ভাবনা নেই। সন্ধ্যার পরে বাবুর আর সারা থাকে না। তা থাকে না, কিন্তু সেই জন্য ছোট রায়কর্তার কোনো লজ্জা সংকোচের প্রশ্ন নেই। তিনি নিজে গর্বভরে অনেকবার বলেছেন, সন্ধ্যের পরে কোনো ভদ্রলোক কী করে যে চোখ মেলে তাকায়, আমি তো সে কথা ভেবেই পাইনি। নিঃসন্দেহ খাঁটি ভদ্রলোক হতে গেলে সন্ধ্যের পরে কিছুতেই চোখ খুলে রাখা উচিত নয়। কিন্তু সুধাকর তো ভদ্রলোক নয়। তাই সন্ধ্যার অন্ধকার তার রক্তে একটা কিসের যেন ঘুম ভাঙায়। প্রত্যেকটা মুহূর্ত যেন তার বুকের মধ্যে মৃদঙ্গের আওয়াজের মতো ঘা দিতে থাকে। রাত্রির আড়ালে আড়ালে যারা শিকার খুঁজে বেড়ায়, তাদের মতোই কতগুলো খরদার নখদন্তের অস্তিত্ব নিজের মধ্যে অনুভব করতে থাকে সুধাকর। 18 বছরের বলিষ্ঠ হাতের মুঠো দুটো যেন থাবা হয়ে যায়। বন বেড়ালের চোখের মতো জ্বলতে থাকে দৃষ্টি। সুধাকর ভদ্রলোক নয়, তাই রাত্রি তার সময়। প্রথম দিন রাধায় দাঁড়িয়েছিল দোরগোড়ায়, খিড়কির ধারে। আপনি? আবার আপনি? রাধা ধমক দিয়ে উঠেছিল। আমি কাপালির মেয়ে, নাম ধরেই ডেকো আমাকে। একবার তাকিয়ে দেখল সুধাকর। কানে সোনার দুল দুটো ঝকঝক করছে, কপালের উল্কিটা যেন রাজটিকা। তবু রাজকন্যা নয় রাধা। রাত্রির নেশা তখন একটু একটু করে কাঁপছে রক্তে। আকাশে নক্ষত্ররা বিহবল। গাছের ডালে ডালে অতন্দ্র বনবেড়াল ঘুরছে শিকারের সন্ধানে। সেই বনবেড়ালের লুব্ধ পিঙ্গল চোখের মতোই জ্বলে উঠল সুধাকরের চোখ। সেই মুহূর্তের প্রভাবে সুধাকর বলেছিল, বেশ তাই হবে, কিন্তু তুমি আমায় ডেকেছ কেন? সে কথা তো এখানে বলা যাবে না। চলো ভেতরে। ভেতরে একবারের জন্য কুকড়ে গিয়েছিল সুধাকর। কিছুই বিশ্বাস নেই। কে জানে কোথায় অপেক্ষা করে আছে একটা বিপজ্জনক ফাঁদ। ছোট রায়কর্তা যদি টের পান। রাধা বলেছিল, কোনো ভয় নেই, আমি বলছি, তুমি এসো আমার সঙ্গে। সত্যিই ভয় ছিল না। নেশায় ব্যাগুর হয়ে একটা জগদ্দল পাথরের মতো পড়ে আছেন রায়কর্তা। পড়ে আছেন উবুর হয়ে মস্ত ফরাসের উপর। রাধার পায়ের শব্দ শুনে জড়ানো গলায় কি যেন বললেন, সেটা বোঝা গেল না। কি করে সে রাতকে ভুলবে সুধাকর? কেমন করে ভুলবে সে আশ্চর্য রূপকথা? কত সহজে নিজের কথা বলেছিল রাধা। কত অবলীলাক্রমে কপালির মেয়ে নিজেকে মেলে ধরেছিল জেলের ছেলের কাছে। সে মুখ সুধাকর পরিষ্কার দেখতে পাচ্ছে এখনো। পদ্ম ফুলের ওপর দিয়ে গড়িয়ে চলেছে জলের বিন্দু। আমি আসতে চাইনি, কখনো আসতে চাইনি এখানে। এক মুঠো টাকা নিয়ে আমার কাকা আমাকে তুলে দিয়ে গিয়েছিল জমিদারের বজরায়। তারপর তারপর 4 বছরের ইতিহাস, অন্ধকার আর অন্ধকার। টাকা গয়না সব পেয়েছে রাধা, কিন্তু আর কিছুই তো পায়নি। রায়কর্তার ঘরে আরও অনেক পুতুলের মতো তাকেও সাজিয়েই রাখা হয়েছে শুধু। আরও বহু মেয়ে এসেছে এর মধ্যে। একটার পর একটা শূন্য মাটির ভারের মতো তাদের দূরে ছুঁড়ে দিয়েছে ছোটকর্তা। রাধা তার পাটরানী। তবু সেই বৃষ্টি বোয়া পদ্মের মতো মুখখানা রাধা তুলে ধরেছিল সুধাকরের দিকে। নিয়ে যাও আমাকে এখান থেকে, নিয়ে যাও। অনেক দূরে কোথাও নিয়ে ছেড়ে দাও। নতুন করে ঘর বাঁধতে না পারি, ভিক্ষে করে খাবো। শিউরে উঠে পালিয়ে এসেছিল সুধাকর। সেই শেষ নয়। তারপরে আরও আরও অনেক সন্ধ্যা, অনেক পেঁচার ডাক, ঝিমঝিম রাতের অনেক বুক দূর দূর প্রহর। সব শেষে রাধা সুধাকরের দুহাত জড়িয়ে ধরেছিল। নিয়ে যাও এখান থেকে, নিয়ে যাও আমাকে। অনেক সোনার গয়না আছে আমার, অনেক টাকা আছে, কোনো কষ্ট হবে না। কিন্তু সেই মুহূর্তে সুধাকর বুঝেছিল বড় বেশি এগিয়ে গেছে সে। পা দিয়েছে সাপের গর্তে। রাধা বলেছিল, চলো শহরে যাই, তুমি বিড়ির দোকান করবে, আমি পান সেজে দেব, কোনো অভাব আমাদের থাকবে না। না না, এ শহরে নয়, কলকাতায়। আমি দেখেছি কলকাতা কত বড়,
কত লোক, সেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। ঠিক সেই সময় হঠাৎ শোনা গিয়েছিল চটির আওয়াজ। ছোট কর্তা। আজ নেশাটা তার মাঝপথে কেন চটে গিয়েছিল কে জানে। পাঁচিল টপকে পালিয়েছিল সুধাকর। সেই থেকে রাধাও মুছে গেল চিরদিনের মতো। আর রাধার কোনো খবর পায়নি সে। ছোট কর্তার যে মাঝিটা চুপি চুপি রাধার খবর নিয়ে আসতো তার কাছে, সেও কোনো হদিশ দিতে পারেনি আর। কি হলো রাধার? কেউ ফিসফিস করে বলেছিল ছোট কর্তা তার গলা টিপে মেরেছে। কেউ বলে কলকাতায় নিয়ে গিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে কোথাও। কেউ বা আন্দাজ করে রাধা নিজেই পালিয়ে গেছে ছোট কর্তার খপ্পর থেকে। কোনো মনের মানুষকে নিয়ে ভেসে পড়েছে যেদিকে চোখ যায়। মনের মানুষ? বুকের ভেতরে জ্বালা করে সুধাকরের। 18 থেকে 24, এই 6 বছরের পরেও সে জ্বালা এখনও অনির্বাণ। আজও সে বিশ্বাস করে রাধা যদি কারো খোঁজে বেরিয়ে পড়ে থাকে তবে সে সুধাকর ছাড়া আর কেউ নয়। কিন্তু এখনও সে তাকে খুঁজে পায়নি। এক একটা বাঁকের মুখে পড়ে যেমন আনাড়ি মাঝির নৌকা বোঁ বোঁ করে ঘুরতে থাকে, অথচ বেরিয়ে আসবার পথ পায় না। সে দশা রাধারও। যদি বেঁচে থাকে তবে আজও সে সুধাকরের জন্যই বেঁচে আছে। কয়েকবারই ভেবেছিল একদিন রাতে ধারালো একটা দা নিয়ে সে ঢোকে রায়কর্তার বাড়ি। নেশায় অচেতন ওই প্রকাণ্ড লাশটার বুকের উপর চেপে বসে, তারপর প্রশ্ন করে বলে দাও কোথায় আছে রাধা, নইলে এ দা দিয়ে গলা দুখানা করে ফেলবো তোমায়। কিন্তু সে আশাও সুধাকরের মেটেনি। আজ প্রায় 4 বছর আগে কলকাতায় ছটফটিয়ে মরে গেছে ছোট কর্তা। যকৃতে জল হয়েছিল তার। সেজন্য এক বিন্দু দুঃখ নেই। শুধু এই ক্ষোভটায় সে কিছুতে ভুলতে পারছে না যে মরে গিয়ে ছোট কর্তা চিরদিনের মতোই নিশ্চিহ্ন করে দিয়েছে রাধাকে। আর তাকে ফিরে পাওয়ার পথ নেই কোথাও। তবু সুধাকর অপেক্ষা করবে। 6 বছর কেটে গেছে। আরও কতদিন যাবে জানা নেই, কিন্তু রাধাকে না পাওয়া পর্যন্ত তো সুধাকরের বুকের উপবাসী জন্তুটা তৃপ্তি মানবে না কিছুতেই। আর কাউকে তো সে ঠাঁই দিতে পারবে না মনের মধ্যে। আর কাউকে নিয়ে তো তার ঘর বাঁধবার উপায় নেই। তাতে যদি তার ঘর চিরদিন শূন্য থাকে তবে তাই থাক। একটা বাঁক ঘুরে সুধাকরের নৌকা এবারে গাঙে এসে পড়ল। লাল আলো পড়েছে জলে। কেমন অদ্ভুত লাগছে দেখতে। জোয়ারের ঘোলা জলে দিনান্তে শেষ রং দেখে মনে হচ্ছে যেন মোষবলি হয়ে গেছে একটা। রক্তে আর কাদায় চারদিক একাকার। সামনে গঞ্জ। নৌকার সারি এখনও তেমনি করে প্রতীক্ষায় দাঁড়িয়ে। 2-4টি সরেছে বটে, কিন্তু জমেছে আরও বেশি। পুজোর পরে কেরাইয়া নৌকার মাঝিদের বড় দুঃসময় এখন। তার মধ্যে মকবুলের নৌকা দাঁড়িয়ে আছে ঠিক। ওর ভাড়াটে জোটেনি। জীবনের সব কিছুই ওর ফাঁকা। নৌকাও ফাঁকা পড়বে তাতে আর আশ্চর্য কি?